আজকে আমরা ক্লাস 8 চ্যাপ্টার 1 বল ও চাপের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যার নাম ঘর্ষণ বল। যখন দুটি তল পরস্পরের সংস্পর্শে থেকে একটি তলের অন্যটির সাপেক্ষে আপেক্ষিক বেগ থাকে, কথার মানে কি আছে? একটা বস্তুকে একটা তলের উপর রাখা হয়েছে, তো নিশ্চয়ই বস্তুর একটা তল আছে নিচের দিকে, সেটাকে অন্য একটা তলের উপর বসানো হয়েছে। তো একটা বস্তু যখন অন্য একটা তলের উপর বসে আছে, সেই দুটা তলের কথা এখানে বলা হয়েছে। সেই দুইটা তলের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে, আপেক্ষিক বেগ কথার অর্থ কি আছে? একজন স্থির আছে, অন্যজন চলছে, বা দুজনেই চলছে কিন্তু একজনের গতিবেগ বেশি আছে, একজনের গতিবেগ কম আছে, তাহলেই বলবো সেই ক্ষেত্রে আপেক্ষিক বেগ আছে। যদি দুটা তলই স্থির থাকে তখনও আপেক্ষিক বেগ শূন্য। যদি দুটা তলই চলছে কিন্তু সমবেগে চলছে, সেই ক্ষেত্রেও আপেক্ষিক বেগ শূন্য হয়, সেগুলো চলবে না। আপেক্ষিক বেগ থাকার কথার অর্থ কি আছে? হয় একটা তল স্থির আছে, অন্য তল চলছে, অথবা একটা তল থেকে অন্য তলের গতিবেগ আলাদা আছে, ভিন্ন আছে, অথবা গতির অভিমুখ দিক আলাদা আছে, তবুও আমি বলতে পারি ওদের মাঝখানে আপেক্ষিক বেগ আছে। যেটা বলছিলাম, ঘর্ষণের সংজ্ঞা অনুযায়ী যখন দুটি তল পরস্পরের সংস্পর্শে থেকে একটি তলে অন্যটির সাপেক্ষে আপেক্ষিক বেগ থাকে, দ্বিতীয় তলটি ওই তলের গতির বিপরীত দিকে, যেই দিকে গতি আছে তার বিপরীত দিকে একটি বিরুদ্ধ মানে যে কিনা আটকায়, প্রয়োগ করে, যা এই আপেক্ষিক গতি কম করতে চেষ্টা করে। ওই বলের কাজ কি আছে? আপেক্ষিক গতিকে কম করা। সেই বিরুদ্ধ বলকে ঘর্ষণ বলা হয়। এই বিরুদ্ধ বলকে ঘর্ষণ বলা হয়েছে। আচ্ছা, ঘর্ষণ সৃষ্টির কারণ কি? যে দুটি তলের মধ্যে ঘর্ষণ কাজ করছে তার অমসৃণতার উপর ঘর্ষণ বল নির্ভর করে। একটা তল কতখানি মসৃণ বা অমসৃণ আছে তার উপর ঘর্ষণ বল নির্ভর করে। আমরা যতই একটা তলকে মসৃণ মানাই না কেন, মাইক্রোস্কোপিক লেভেলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে আমি দেখতে পারবো তার মধ্যে কিছুটা অমসৃণতা থেকেই যায়। পৃথিবীতে ঘর্ষণহীন তল বানানো সম্ভব না, যতই মসৃণ বানানো হোক না কেন। তো এর থেকে বলা যায় যে দুটি তলের মধ্যে ঘর্ষণ কাজ করছে তার অমসৃণতা যত বেশি অমসৃণ হবে, তার মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান তত বেশি হবে। যতই মসৃণ হোক না কেন, ঘর্ষণ সম্পূর্ণভাবে কখনো শূন্য করা সম্ভব নয়। নির্ভরশীলতা, ঘর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, বস্তুর ওজন। যেই বস্তুটার আমি ঘর্ষণ বল মাপার চেষ্টা করছি যে ওর মধ্যে কতখানি ক্রিয়াশীল আছে ঘর্ষণ বল, তার ওজন বা বস্তুর ওপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল। আমি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে জানি যে কোনো ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে। তো এই ক্ষেত্রে যদি ওজন নিম্নাভিমুখী কাজ করছে, তার ঊর্ধ্বমুখে প্রতিক্রিয়া বল কাজ করছে। তো আমি ওজন মাপি বা প্রতিক্রিয়া বল মাপি, এই দুটো একই বোঝাচ্ছে এই ক্ষেত্রে, এবং এই দুটার উপরে নির্ভর করে ঘর্ষণ বলের মান। নাম্বার 2, বস্তুটির তলের প্রকৃতি। এই যে বস্তুটি আছে তার তলটা কি প্রকৃতির আছে, তার মধ্যে কতখানি অমসৃণতা আছে। যেমন সিমেন্টের দেওয়ালে ঘর্ষণ বলের মান বেশি আছে, এই প্লাস্টিকের বোর্ডে ঘর্ষণ বলের মান কম আছে, কারণ প্লাস্টিকের মধ্যে অমসৃণতা কম আছে। তো তলের প্রকৃতির উপরে ঘর্ষণ বল নির্ভর করে। আচ্ছা, ঘর্ষণ বল কার উপর নির্ভর করে না? ঘর্ষণ পৃষ্ঠতলে ক্ষেত্রফলের উপর কখনোই নির্ভর করে না। কতখানি ক্ষেত্রফল জুড়ে লেগে আছে তার উপর কখনোই ঘর্ষণ বল নির্ভর করে না। তার একটা আমি প্রাকৃতিক উদাহরণ দিচ্ছি। একটা ছোট্ট আকৃতির লোহার চাই নিয়ে আসলাম, একটা বড় আকৃতির থার্মোকল নিয়ে আসলাম। থার্মোকল এবং লোহার চাই দুটোকেই পাকাতে রেখে যখন আমি ঠেলতে চেষ্টা করি, লোহার চাইটাকে জায়গা থেকে সরানো অনেক কঠিন, কিন্তু থার্মোকলের চাইটা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে। যদিও থার্মোকলের চাইটার ক্ষেত্রফল বেশি ছিল, তবুও ওর মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কম। এর থেকে আমি বলতে পারি ঘর্ষণ বল কখনোই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? ওজন বা প্রতিক্রিয়া বল এবং বস্তুর তলের প্রকৃতির উপরে। আচ্ছা, ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণ 3 প্রকারের হয়: স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। তার একটা গ্রাফ বানানো আছে, গ্রাফের মধ্যে আমি পরে আসছি। স্থিত ঘর্ষণ কাকে বলে? কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করার পরও যদি বস্তুটি স্থির থাকে, বলের বিরুদ্ধে ক্রিয়াশীল ঘর্ষণকে তখন স্থিত ঘর্ষণ বলা হয়। কোনো একটা বস্তু দাঁড়িয়ে আছে, একটা স্থির অবস্থায় বস্তু আছে, ওর উপর আমি বাইরে থেকে বাহ্যিক বল প্রয়োগ করলাম, তাও বস্তুটা এক জায়গা থেকে অন্য জায়গায় নড়ছে না, তার স্থান পরিবর্তন করছে না। অর্থাৎ সেই সময় আমি যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে অন্য কোনো বল আমার বলকে নষ্ট করে দেওয়ার জন্য কাজ করছে, সেই বলটাই অ্যাকচুয়ালি স্থিত ঘর্ষণ এখানে। নাম্বার 2, চল ঘর্ষণ। কোনো বস্তু একটি তলের উপর গতিশীল হলে, একটা তলের উপরে অন্য কোনো একটা বস্তু গতিশীল হলে, সেই গতির বিরুদ্ধাচরণে, গতির উল্টো দিকে সেই তলটা বস্তুর ওপর এক ধরনের ঘর্ষণ বল প্রয়োগ করে, তাকে চল ঘর্ষণ বলছে।
চলো ঘর্ষণ নাম থেকেই বুঝতে পারছো, যখন বস্তুটা চলছে, বস্তুর মধ্যে গতি আছে, তখন যে ধরনের ঘর্ষণ কাজ করছে তাকে চলো ঘর্ষণ বলবো। নাম থেকে বোঝা যাচ্ছে স্থিত ঘর্ষণ মানে স্থির অবস্থার ঘর্ষণ। আচ্ছা, আবর্ত ঘর্ষণ কি আছে? কোনো গোলাকার বস্তু, যেমন কিনা সাইকেলের চাকা, বাইকের চাকা, গাড়ির চাকা, কোনো গোলাকার বস্তু যখন একটি তলের ওপর আবর্তিত হয়, গোলাকার বস্তু কিন্তু কখনোই স্লাইড করে না, শুধু চলে যায় না, ও আবর্তন করে, ঘুরতে থাকে তার মধ্যে। তো সেই আবর্তনের সময় সেই বস্তুর মধ্যে যে ধরনের ঘর্ষণ কাজ করছে তাকে আবর্ত ঘর্ষণ বলা হয়েছে। ঘর্ষণের প্রধান উদ্দেশ্য কি আছে? ঘর্ষণের প্রধান কাজ হচ্ছে আপেক্ষিক গতি হ্রাস করা, যেই গতিটা তার মধ্যে আছে সেই গতিটাকে হ্রাস করা। আচ্ছা, মান অনুযায়ী স্থিত ঘর্ষণের মান সর্বাধিক হয়, চল ঘর্ষণের মান তার থেকে কম, আবর্ত ঘর্ষণের মান সব থেকে কম হয়। এই গ্রাফ থেকে আমি কি বোঝানোর চেষ্টা করছি? বাহ্যিক বলের মান যত আমি বাড়াচ্ছি, ঘর্ষণ বলের মান তত বাড়ছে বাড়ছে বাড়ছে, একটা লিমিট আসছে, তারপর কিছুটা স্থির হয়ে যাচ্ছে ঘর্ষণ বলের মান। তো গ্রাফটা একটু পরিবর্তন করা দরকার, কারণ চল ঘর্ষণের মান সামান্য পরিমাণ কম হয় স্থিত ঘর্ষণ থেকে, অ্যাকচুয়ালি আমার এরকম বানানো দরকার। এটা আছে চল ঘর্ষণ। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, একটা এমন লিমিটিং পয়েন্ট থাকবে, আমি প্রথমে বাহ্যিক বল বাড়াচ্ছি, ঘর্ষণ বলের মান বাড়ছে, বাহ্যিক বল বাড়াচ্ছি, ঘর্ষণ বলের মান বাড়ছে, চলতে 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 এমন একটা পয়েন্ট আসবে যখন বস্তুটা স্থির থাকতে পারবে না, তখন বস্তুটা চলতে শুরু করে দেবে। ঠিক সেই মুহূর্তে ওর মধ্যে চল ঘর্ষণ কাজ করা শুরু হবে। আর তার আগের মুহূর্ত অবধি তার মধ্যে কোন ধরনের ঘর্ষণ কাজ করছিল? তার মধ্যে স্থিত ঘর্ষণ কাজ করছিল। স্থিত ঘর্ষণের মান চল ঘর্ষণের থেকে সর্বদা বেশি হয়। এই জন্য একটা গাড়ি যখন দাঁড়িয়ে আসে, ওকে প্রথম অবস্থায় ঠেলতে আমাদের অনেকটা বল প্রয়োগ করতে হয়, আর গাড়িটা যখন একবার চলতে শুরু করে দিয়েছে তখন তাকে ঠেলে এগিয়ে নেওয়ার জন্য অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করতে হয়। আচ্ছা, তরলের ঘর্ষণ শুধুমাত্র কি কঠিন পদার্থের মধ্যে ঘর্ষণ কাজ করে? না, তরল পদার্থের মধ্যে ঘর্ষণ কাজ করে। তরলের অভ্যন্তরে কোনো বস্তু গতিশীল হলে তার আপেক্ষিক গতির বিরুদ্ধে তরল ঘর্ষণ বল প্রয়োগ করে। ঠিক যেমন কঠিনের ক্ষেত্রে হয়, তরলের ক্ষেত্রেও তাই। এটা মনে করো তরল আছে, তার মধ্যে কোনো একটা বস্তু গতি লাভ করেছে, তো তরলের উদ্দেশ্য কি আছে? সেই গতি হ্রাস করা, সেই গতিকে কম করা। সেটা তরল কি দিয়ে করতে পারবে? তরলে ঘর্ষণ দ্বারা করতে পারবে। এর মান হ্রাস করার জন্য, অর্থাৎ তরলে ঘর্ষণকে হ্রাস করার জন্য মাছের দেহ মাকু আকৃতির হয়, পাখির দেহ, বিমান সবই মাকু আকৃতি বানানো হয়। বলবে মাকু আকৃতি মানে কি? পেট মোটা, অগ্রভাগ সরু, দুই প্রান্ত সরু, পেট মোটা, এই আকৃতিকে মাকু আকৃতি বলে। মাকু আকৃতি কেন বানানো হয় কোনো জিনিসের? তার উপর ঘর্ষণ বল কম করার জন্য। ঘর্ষণ কমাবার আর কি কি উপায় আছে আমাদের কাছে? তেল, গ্রিস, কোনো লুব্রিকেটিং এজেন্ট ব্যবহার করে, বল বিয়ারিং ফ্যানের মধ্যে, মেশিনের মধ্যে ব্যবহার করে আমরা ঘর্ষণ কমাতে পারি। আর কি উপায় আছে? ক্যারাম বোর্ড খেলার সময় বোর্ডের উপরে পাউডার ছিটিয়ে দিয়ে ঘর্ষণ বলের মান কম করা যায়। কোনো একটা তলকে খুব মসৃণ বানিয়ে দিয়ে ঘর্ষণ বলের মান কম করা যায়। আচ্ছা, ঘর্ষণ বাড়ানোর উপায় কি কি আছে? টায়ারের মধ্যে ট্রেডিং করা। টায়ারের ট্রেডিং করার কথার মানে হচ্ছে, তোমরা নিশ্চয়ই বড় গাড়ির চাকা দেখবে, তার মধ্যে বিভিন্ন ধরনের খাঁজ ভাঁজ এরকম বানানো থাকে, এটাকে টায়ারের ট্রেডিং করা বলা হয়। স্ক্রুতে থ্রেডিং করা। স্ক্রুতে থ্রেডিং করা কথা অর্থ কি? স্ক্রু যদি তুমি ভালো করে লক্ষ্য করো, দেখতে পারবে তার গায়ের মধ্যে বিভিন্ন ধরনের খাঁজ ভাঁজ বানানো থাকে, সেটাকে থ্রেডিং করা বলা হয়েছে। তলকে অমসৃণ বানিয়ে তুমি ঘর্ষণ বলের মান বাড়াতে পারবে। আর জুতার তলায় স্পাইকস লাগিয়ে দিয়ে, নিশ্চয়ই ফুটবলারদের জুতো তুমি দেখেছো, তার তলায় বড় বড় স্পাইকস দাঁড়িয়ে থাকে, তার পিছনে কারণ কি আছে? জুতোর তলদেশের অমসৃণতা বাড়িয়ে দিয়ে ঘর্ষণ বলের মান বৃদ্ধি করা। আচ্ছা, ঘর্ষণকে আবশ্যক ক্ষতি বল কেন বলে, ক্ষতিকারক কেন বলা হয়? নাম্বার 1, ঘর্ষণ আমাদের কিছু সাহায্য করে। নাম্বার 2, ঘর্ষণ আমাদের কিছু ক্ষতিও করে। সাহায্য কি কি ক্ষেত্রে করছে? ঘর্ষণ আমাদের চলতে সাহায্য করে, ব্রেক কষতে সাহায্য করে গাড়ি চালানোর সময়। আমরা ঘর্ষণের জন্য লিখতে পারি, স্পেশালি এটা বল পয়েন্ট পেনের কথা বলা হয়েছে, যেসব পেনের মধ্যে বল আছে, বলটা ঘর্ষণের জন্যেই যখন আমরা কোনো পৃষ্ঠার উপর দিয়ে লেখার চেষ্টা করছি, বলটা ঘুরে যাচ্ছে ঘর্ষণ বলের জন্য, আর কালি ছিটিয়ে যাচ্ছে পেজের উপরে। তা আমাদের লিখতে সাহায্য করে, চলতে সাহায্য করে, ব্রেক করতে সাহায্য করে। আচ্ছা, চলতে কি করে সাহায্য করে? যদি ঘর্ষণ বল একটা তলের মধ্যে না থাকে এবং সেই তলের উপর দিয়ে আমরা চলতে চাই, আমরা পিছলে পড়ে যাব। আচ্ছা, ক্ষতি কি আছে? যন্ত্রাংশে তাপ উৎপন্ন হয়, শক্তির অপচয় হয়। ঘর্ষণের জন্য তাপ উৎপন্ন হচ্ছে, তার জন্য অনেকখানি শক্তির অপচয় হয়। যন্ত্রাংশ ভেঙে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ঘর্ষণ বলের জন্যেই। আর জুতার সল ক্ষয় হয়ে যায়।